কি করে বুঝছেন? না, মানুষ পুরোপুরি রাজি। মানুষ কি জব দেখতে চায় না? আমি তো বললাম আপনি বাংলাদেশে শুনেন, বাংলাদেশে কোনো জব তৈরি হবে না যদি আপনি চিটাগাং পোর্টে এফিশিয়েন্ট না করেন। কোনো জব তৈরি হবে না। নতুন আপনি প্রচুর মিলিয়নস অফ জব তৈরি করতে চান, আপনার এটার জন্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে চিটাগাং পোর্ট এফিশিয়েন্ট করতে হবে। দিস ইজ দ্য মেন ভাইটাল জিনিস। আপনাকে একটা বড় কোম্পানি, ধরেন একটা বড় কোম্পানি বাংলাদেশে ইলেকট্রনিক্স বানাবে, তার কাজটা না বাংলাদেশে এসে বিক্রি করা, তার কথা হচ্ছে আমি $1 বিলিয়ন আমি এক্সপোর্ট করব, আমি এই $1 বিলিয়ন আমি প্রতি বছর আমি $2 বিলিয়ন বাংলাদেশের থেকে এক্সপোর্ট করে নিয়ে যাবো বিদেশে ওই জায়গায়। তো সে যখনই দেখবে যে চিটাগাং পোর্ট তার এই বড় এক্সপোর্ট কনসাইনমেন্ট হ্যান্ডেল করার মতো অবস্থানে সে ইনভেস্ট করবে না। তো আর সে ইনভেস্ট না করলে আমার এখানে জব তৈরি হবে না। আপনি জব তৈরি করতে চান, অনেক জব, আপনার পোর্টকে হ্যান্ডেল করতে হবে। রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া এত বছর জেল খেটেছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যেই স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাড় থেকে নামতে চান না, ওনাকে ঘাড় থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। এই সরকারের একজন মন্ত্রী বলেছে, বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। প্রসঙ্গত বলতে চাই, সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মুনিং আমাদের মুনিং পোর্ট এইটা বিদেশির হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? এই করিডোর দেওয়ার বেলায় সাবধান হন, দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন। নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি আসবে যে করিডোর দিয়ে, আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। আজকে শুধু কুমিল্লা নয়, সারা বাংলাদেশে এই বান্ডি ছড়ায় আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমরা এটা পছন্দ করছি না। সাজেক, আমি আবার বলছি, সেন্ট মার্টিন, সাজেক করিডোর নিয়ে আপনাদের অবস্থান, সরকারের অবস্থান সুস্পষ্ট করুন। সামনে কিন্তু বিএনপির অনেক সমস্যা আছে। বিএনপির শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ, একা বিএনপি শত্রু ছিল। এখন বিএনপির কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে, অনেক শত্রু, অনেক দল আজকে বিএনপির শত্রু। ওই হাসনাত আব্দুল্লাহ গর্ত থেকে বের হয়ে এসেছে। হাসনাত আব্দুল্লাহ, সবাইকে বলতে চাই আপনারা প্লিজ একটু মানসিক রোগের চিকিৎসা করেন। মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, তার ফেসবুকে কোনো স্ট্যাটাস নাই, তাদের উপরে শীতল জল ছিটানো হয় আর আমাদের উপর মারা হয় টিয়ার শেল। একটা কথা বলতে চাই, বর্তমানে সমন্বয়ক বা উপদেষ্টা প্যানেলের ছাত্র যারা আছেন, এর মাঝখানে গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই জায়গায় ঘটে, আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে অনেকে জেনে থাকতে পারেন, যে উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল নিক্ষেপ করে। তো জিনিসটা আসলে এটা অতর্কিত, মানে অনাকাঙ্ক্ষিত বলা যায় আসলে, কারণ ও জিনিসটা ভাবে করতেই চায়, জিনিসটা হয়ে যেহেতু গেছে, এরকম একটা পাবলিক প্লেসে এসে তার মতো একজন দায়িত্ববান ব্যক্তি সেভাবে চলে যেতে পারে না। আমরা তাকে ওই জায়গায় বসেছি, সে আমাদের প্রতিনিধিত্ব করবে। আমাদের প্রতিনিধিত্ব বলতে সমগ্র বাংলাদেশের যত শিক্ষার্থী তাদের প্রতিনিধিত্ব করা, শুধুমাত্র ঢাবিতন্ত্র ফলানো না। এই জায়গায় যদি মাহফুজ আলম ঢাবিতন্ত্র ফলাতে এসেই থাকে, এবং আমি বলবো সেটা ফলাতে এসেছে মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, তার ফেসবুকে কোনো স্ট্যাটাস নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হচ্ছে এখানে এই আন্দোলনে যখন তারা মার খেলো, যখন তাদের উপর টিয়ার শেল মারা হলো, জগন্নাথের শিক্ষক শিক্ষার্থী সবার উপরে, তখন হাসনাত আব্দুল্লাহর কোনো খবর নেই। কিন্তু যখনই ওই মাহফুজ আলমের উপর একটি অনাকাঙ্ক্ষিতভাবে একটি বোতল নিক্ষেপ করা হয়েছে, তখন মাহফুজ আলমের জন্য ওই হাসনাত আব্দুল্লাহ গর্ত থেকে বের হয়ে এসেছে। তো মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, সবাইকে বলতে চাই আপনারা প্লিজ একটু মানসিক রোগের চিকিৎসা করেন। আপনাদের হয়তো মানসিকভাবে একটু সমস্যা, আপনাদের মানসিকভাবে আপনারা বিকারগ্রস্ত, আপনারা আপনাদের মানসিক চিকিৎসা করেন। আমার মনে হয় যদি আমাদের আন্দোলনটা সফল হয়ে যায়, আমি ব্যক্তিগতভাবে ফান্ড কালেক্ট করবো আপনাদের মানসিক চিকিৎসা করানোর জন্য। কারণ আপনারা যেহেতু ওই পর্যায়ে আছেন, আপনারা তো অনেক শখ, টাকা পয়সা মারেন না, যেহেতু মারেন না, এই জন্য আপনাদের জন্য আমরা করবো এটা, জগন্নাথের শিক্ষার্থীরা আমরা করবো মানসিক চিকিৎসার জন্য, আপনাদের আমরা ফান্ড কালেক্ট করবো। না
তাহলে এরকম একটা জায়গায় এসে, যে জায়গায় আমরা 20 বছর ধরে বঞ্চনার শিকার, এই জায়গায় সে আসার পরে তার উপর একটি বোতল কোনোভাবে চলে গেছে, এটাকে কেন্দ্র করে গতকাল থেকে যা শুরু হয়েছে এটা আসলে বলার মতো না। উপদেষ্টা মাহফুজ বা আরও যারা আছে ওইখানে আমরা তাদেরকে বসিয়েছি, 1টি জুলাইয়ের মাধ্যমে বসিয়েছি, কিন্তু গতকালকে আমরা যখন এখানে এসেছিলাম মনে হয়েছে যে আরেকটি জুলাই এখানে চলছে। কারণ আমাদের শিক্ষক শিক্ষার্থী আমাদের উপরে কেন এখনো সাউন্ড গ্রেনেড মারা হবে, কেন এখনো টিয়ারশেল মারা হবে, কি অন্যায় আমরা করলাম? আমরা তো আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছিলাম। পুরান ঢাকার মধ্যে একটা অস্বাস্থ্যকর জায়গায় আমাদের থাকতে অসুবিধা হয়, আমাদের খাওয়া দাওয়া করতে অসুবিধা হয়, আমাদের শিক্ষার্থীরা 2 দিন পর অসুস্থ হয়ে যায়। তো এটা যদি এই গভর্নমেন্ট না দেখে, আমরা গত 2 দিন ধরে এবং আজকে নিয়ে টোটাল 3 দিন আমরা মাঠে আছি। আমরা এখানে ছেলেমেয়েরা রাত যাপন করতেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকার কেন্দ্রের মধ্যে একটা ইউনিভার্সিটি, এবং এখানে এবং পুরান ঢাকার মধ্যে একটা জায়গায় মানে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের ইউনিভার্সিটিতে প্রায় 20,000 স্টুডেন্ট আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে, কিন্তু আমাদের মাথা গোঁজার ঠাঁই নাই। 11টা হল যেটা ছিল সেটা প্রত্যেকটাই দখল, আমাদের প্রত্যেকটাই দখল। এবং 5ই আগস্টের পরে যেখানে অন্যান্য ইউনিভার্সিটি অনেক ধরনের সুবিধা পাচ্ছে, আমরা সেটা আমরা অলরেডি 2বার আন্দোলন করতেছি। অনেকে বলতেছে হুট করে আমরা কেন যমুনে আসছি, বা অনেক ধরনের বিতর্কিত কথা আসতেছে, কিন্তু আপনারা আরেকটু বিবেচনা করলেই বুঝবেন আমাদের এই আন্দোলন কিন্তু আজকের না। 5ই আগস্টের পরে আমরা অলরেডি 2বার আন্দোলন করেছি, তারপরে আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে কিন্তু আমরা যমুনায় এসেছি। এইখানে আমাদের এখনই তো বলতেছি না যে ঠিক আছে এখনই সম্ভব না হল তৈরি করে দেওয়ার, আমাদের ভাতাটা এখন পর্যন্ত আমাদের করুক, নিশ্চিত করুক। গতকালকে আলোচনা হয়েছে আমাদের শিক্ষকদের সাথে, সেখানে অ্যাকচুয়ালি মানে আমাদের শুধু আশাই দেওয়া হয়, আমরা চাই, এবং আমাদের যে আবাসন ভাতাটা সেটা কিন্তু আমাদেরকে এখনো নিশ্চিত করেনি যে তারা দিবে। পরে বাকি যে এগুলো আশ্বাস দিয়েছে সেগুলো আসলে যে কোনো মুহূর্তে ওনারা আমাদের সাথে বিট্রে করতে পারে। তো আমরা এই মুখের কথা আর বিশ্বাস করি না। আজকে বাদ জুমা থেকে আমাদের অনশন শুরু হয়ে যাবে, গণ অনশন। আমরা চাই আমাদের অতি দ্রুত উপদেষ্টারা আমাদের এই দাবিগুলো মেনে নেক, না হলে আমরা অনশন চালিয়ে যাব। জি ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে তাদের দাবি আদায় না করা হলে তারা গণ অনশনের মতো কর্মসূচিতে যাবেন। দর্শক, আমি আরো কয়েকজনের সাথে একটু কথা জানার চেষ্টা করছি তাদের আন্দোলন সম্পর্কে। দর্শক, আমি এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি, ওর সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপু, আপনাদের এই আন্দোলন আপনারা কতদিন চালিয়ে যাবেন? যতদিন না পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে পারছি ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে? আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে গতকাল আমাদের স্যার যেটা বলেছেন সেটা হলো আজকে তারা জুমার নামাজ আদায় করবে, জুমার নামাজ আদায় করে তারপরে আমরা অনশনে চলে যাব অনির্দিষ্টকালের জন্য। তার পরবর্তী পদক্ষেপ তারাই আমাদেরকে জানাবে, তবে আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে পারছি। সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমাদের হুমকি দুমকি দেয়, আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। এবং এই আন্দোলন এটা আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে সেটা আমরা জানি না, এর দায়িত্ব আমরা নেব না। সুতরাং আজকের দিনের শুরুতে আপনাদের মাধ্যমে আমি সরাসরি, যিনি আমাদের সর্বোচ্চ অভিভাবক, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, উনার বাসা বেশি দূরে না, এখানকার সাউন্ড হয়তো বা উনার কানে যাচ্ছে, আমি অনুরোধ করছি, স্যার আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। আমাদেরকে বেয়াদবি করার সুযোগ দিবেন না। আমরা বেয়াদবি করতে চাই না, আমরা বেয়াদব না। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি, সুতরাং আমাদের দাবি মানতে হবে, আমাদের শেষ কথা। এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। এতে যদি আমাদের কারো কোনো ক্ষতি হয়, সেই ক্ষতি আমরা সবাই মেনে নিতে প্রস্তুত আছি। আমার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমাকে যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায়, এই আন্দোলন যেন থেমে না যায়, প্রত্যেকে কিন্তু সেখানে ছুটে আসবে। এবং আমার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা যারা এখানে আছে, আমার শিক্ষক মন্ডলী, কর্মকর্তা কর্মচারী যারা আছে, আপনারা আপনাদের ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন, কেউ যেন ঘরে বসে না থাকে, সবাই যেন এখানে চলে আসে। আমাদের জীবন মরণ সমস্যা আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। আমি সেখানে না থাকলে আমার পরবর্তী যিনি আছে সেই রোটেশনও আমি করে রাখবো ইনশাআল্লাহ, সে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে যাবে, আন্দোলন থামবে না। আপনাদের সকলকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা ব্যক্ত করছি যে আমাদের আন্দোলন সফল হওয়া